দর্শক স্বাগত 7 দিনে সপ্তাহের আলোচিত এবং উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে আমরা কথা বলি এবং আজকেই যখন এই অনুষ্ঠানটি দেখছেন অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় আজকে সারাদিনের একটি বড় খবর হচ্ছে সচিবালয়ে আগুন। আপনারা জানেন যে এর মধ্যে এই আগুনে একজন ফায়ার কর্মী নিহত হয়েছেন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে 7 নম্বর ভবনের 8 এবং 9 তলার অধিকাংশ নথি পুড়ে গেছে এরকমটি বলা হচ্ছে এবং ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি করা হয়েছে যাদেরকে আগামী 7 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং একজন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি এই ঘটনাটি নাশকতা বলে ইঙ্গিত দিয়ে বলেছেন যে এর সঙ্গে জড়িত কাউকে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। এটা হচ্ছে আজকের বড় খবর, কিন্তু এর বাইরেও এই সপ্তাহের আরও কয়েকটি বড় খবর আছে, এক নজরে দেখাই। চাঁদপুরের মেঘনা নদীতে কার্গো জাহাজে 7 জনকে কুপিয়ে হত্যা, দীর্ঘদিন ধরে বেতন ভাতা না পাওয়া ও দুর্ব্যবহারের ক্ষোভ থেকে জাহাজের মাস্টার সহ সবাইকে হত্যা করা হয় বলছে র্যাব। ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি। চিকিৎসার জন্য আগামী সপ্তাহে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পাঠানো কূটনৈতিক বার্তা পেয়েছে দিল্লি, এখনই মন্তব্য নয় বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। নিজের ও পরিবারের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের। নির্বাচন নিয়ে সমমনা দলগুলোর সঙ্গে বিএনপির সংলাপ শুরু, ভোটের অধিকার আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে মন্তব্য মির্জা ফখরুলের। 2025 সালের মধ্যে নির্বাচন হতে হবে বললেন জামায়াতের নায়েবে আমির। ডক্টর ইউনূসের সঙ্গে মার্কিন নিরাপত্তা উপদেষ্টার ফোনালাপ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি সমর্থন, বাংলাদেশের জঙ্গিবাদ মাথা চাড়া দেবে না, তরুণরা নতুন বাংলাদেশ গড়তে চায় বললেন প্রধান উপদেষ্টা। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ, শহীদ 858 জন এবং আহত 11,551। সংসদে তরুণদের প্রতিনিধিত্ব বাড়ানোর সুপারিশ করবে সংবিধান সংস্কার কমিশন, হতে পারে 4 বছর মেয়াদী দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বললেন অধ্যাপক আলী রিয়াজ। বিডিআরের সাবেক মহাপরিচালক ALM ফজলুর রহমানকে সভাপতি করে পিলখানা হত্যাকাণ্ড তদন্তে 7 সদস্যের কমিশন। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সম্পদ জব্দ ও বিনিয়োগ বাধাগ্রস্ত করার অভিযোগ এস আলম গ্রুপের, 6 মাসের মধ্যে নিষ্পত্তি না হলে আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়া অনুসরণ, ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন। উপদেষ্টা AF হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক পালিত, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। এই ছিল সপ্তাহের বড় খবর। এর মধ্যে থেকে কয়েকটি খবর নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ। স্বাগত। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? এই ভালো আছি। এবং আজকের সবচেয়ে বড় খবর, আপনি আস্তে আস্তেও নিশ্চয়ই অনেকটা আপডেটেড হয়ে এসছেন। সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র যেখানে থাকে, একটা বড় আগুন লাগলো। একটি ভবনের 8 এবং 9 তলায় অনেক নথি পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস বলছে। দুটি প্রশ্ন একসঙ্গে করি আপনাকে, যে এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় নিশ্চয়ই প্রচুর সিসি ক্যামেরা আছে, ফলে চাইলে দুর্বৃত্তদের ধরা নিশ্চয়ই কঠিন হবে না। আর এরকম একটি ভবনে অগ্নি নিরাপত্তা ব্যবস্থাটি আসলে কতটা আধুনিক? ধন্যবাদ আপনাকে। দেখেন, আগুন দুর্ঘটনা নাকি নাশকতা, এই প্রশ্নটি এখন উঠছে। সচিবালয় বাংলাদেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু, প্রাণকেন্দ্র বলা যায়। সকল মন্ত্রণালয়, প্রায় সব মন্ত্রণালয়ের অফিস যেখানে আছে, ফলে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ কাজকর্ম যেখানে হয়, রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেখানে অফিস করেন এবং যেখানে তাদের নানান রকমের নথিপত্র থেকে শুরু করে বহু কিছু থাকে, সেই জায়গায় আগুন লাগা দুর্ঘটনা হতেই পারে। কিন্তু দুর্ঘটনা যদি হয়ে থাকে তাহলে আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা কেমন, এবং সবাই যখন কাজ করে চলে যান, গোটা সচিবালয় কীরকম নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকে, এই নিরাপত্তা ওখানে কোনো চুরি ডাকাতি থেকে শুরু করে নাশকতা, আগুন লাগা, ভাঙচুর, চুরি, বহু কিছু হতে পারে। সেই ব্যবস্থাটা কতখানি সঠিক বা বেঠিক এটা আমরা জানতে পারবো তদন্ত কমিটি রিপোর্ট পেলে। কিন্তু যেই আলোচনাটি উঠছে এবং সবাই সন্দেহ করছে, এখনকার যে সময় এই সরকার যা কিছু করছে, এই সরকারের বিরুদ্ধে যেসব শক্তি আছে, এবং প্রতিনিয়ত আমরা সরকারের বিভিন্ন উপদেষ্টা বা সরকারের পক্ষের যেই কথাগুলো শুনি, যে প্রতিনিয়তই মনে হয় যে ষড়যন্ত্র। এবং আসিফ মাহমুদের স্ট্যাটাসটা, হ্যাঁ, উনি বলছেন যে কাউকে ছাড় দেওয়া হবে না। নিশ্চয়ই। এবং উপদেষ্টা আসিফ মাহমুদের স্ট্যাটাসটির মধ্যে একটা ইঙ্গিতই আছে যে এটা নাশকতা হতে পারে, এবং তিনি বলছেন তার মন্ত্রণালয়ের অনেক দুর্নীতির
প্রমাণ তিনি পেয়েছেন এবং সেগুলো নিয়ে তিনি কাজ করছিলেন, তাহলে সেগুলো যদি পুড়িয়ে দেওয়া হয় বা পুড়ে যায় তাহলে কিছু মানুষ বেঁচে যাবে। এখন নাশকতা হোক আর দুর্ঘটনা হোক, যেই নথিগুলো নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, তার ফলে কারা লাভবান হবেন? লাভবান তারাই হবেন যারা অন্যায়, অপরাধ, দুর্নীতি করেছেন, যাদের তথ্য প্রমাণ সেই জায়গায় ছিল। এখন ভাই ধরেন নথিপত্র পুড়িয়ে দিলেন আপনি, এই ডিজিটাল দুনিয়ায় কাগজপত্র পুড়লেই কি সব তথ্য হয়ে যায়? তার মানে ধরেন কাগজপত্র বা কম্পিউটার বা আরো যা কিছু ওখানে ছিল ওই সব মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে, সেগুলো ধ্বংস করে ফেললেই সব শেষ হয়ে যাবে। তাহলে আমার এই আধুনিক প্রযুক্তির যুগে বিকল্প বা ব্যাকআপ সিস্টেম কি আছে? আমি সেই প্রশ্নটাই করব, সেটি মন্ত্রণালয়গুলোর আছে কিনা? তারা কি শুধুই কম্পিউটারে সব নথিপত্র রাখেন? তারা কি শুধু ফাইলের মধ্যেই কাগজপত্র রাখেন, নাকি প্রত্যেকটার একটা ব্যাকআপ সিস্টেম আছে? এই যুগে আমরা যে ছোটখাটো ডিভাইস ব্যবহার করি, ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার ব্যক্তিগত, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এই ব্যাকআপ সিস্টেমটা আছে। আমরা জানি না সরকারের ব্যাকআপ সিস্টেম কি। এই ডিজিটাল বাংলাদেশ আমরা খুব বড়াই করেছি অনেক বছর। এই ডিজিটাল বাংলাদেশের যে সামর্থ্য, তাতে করে ব্যাকআপ সিস্টেম কেন থাকবে না এবং সেটা কিভাবে রাখা হয়, আদৌ রাখা হয় কিনা আমরা জানি না। তবে এই আগুন এবং আগুনের ফলে যা কিছু হলো তার তদন্ত রিপোর্ট পেলে আমরা জানবো যে কি হলো। কিন্তু আমার সন্দেহ, নাশকতা হোক আর দুর্ঘটনা হোক, এই ঘটনার সঠিক তদন্ত এবং সব তথ্য বেরিয়ে আসবে কিনা, এটা আমার একটা সন্দেহ। দ্বিতীয়ত, এই সন্দেহটা কেন? সন্দেহটা এই কারণে যে এর সাথে যারা যুক্ত তারা হয়তো খুব প্রভাবশালী, যারা পরাজিত রাজনৈতিক শক্তি তাদেরকে আমরা দেখছি না, তারা আড়ালে, তারা গোপনে অনেক কিছু করছে দেশে বিদেশে থেকে, কিন্তু তাদের যারা সহযোগী, যারা সরকারের মধ্যে আছেন, প্রশাসনের মধ্যে আছেন, বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তারা তো সক্রিয়। ফলে তাদের কর্মতৎপরতা সম্পর্কে আমরা জানি না এবং তাদের শক্তি সামর্থ্য সম্পর্কে আমরা জানি না। এই দুর্ঘটনার দিনই আরেকটি ঘটনা, এটার সাথে এটাকে মেলাচ্ছি না আমি, কিন্তু প্রশাসনের কর্মকর্তারা সাবেক এবং বর্তমান, তারা একটি সমাবেশ করে, একটা সভা করে মোটামুটি হুমকি ধামকি দিয়েছে এবং তারা প্রশাসনিক সংস্কার কমিশন বাতিলের দাবি করেছেন। শুধু সংস্কার কমিশন বাতিল না, তার যিনি প্রধান মুহিত চৌধুরী, তার পদত্যাগ বা অপসারণ দাবি করেছেন এবং তিনি যে কাজগুলো করছেন তার কিছু সুপারিশের কথা তিনি এরই মধ্যে একটি অনুষ্ঠানে বলেছেন। তার প্রত্যেকটার তারা বিরোধিতা করেছেন এবং এগুলো যদি বন্ধ করা না হয়, তিনি যদি পদত্যাগ না করেন বা তাকে সরিয়ে দেওয়া না হয়, তাহলে আরও বড় আন্দোলনের কর্মসূচির হুমকি তারা দিয়েছেন। তার মানে আমরা যে আমলাতন্ত্রের কাছে বন্দী, সব সরকারি বন্দী থাকে, এবং যেই আমলাতন্ত্র গত 16 বছর এই অগণতান্ত্রিক, অবৈধ, অনির্বাচিত এবং আরও যা যা কিছু বলি সেরকম একটি সরকারকে, শক্তিকে টিকিয়ে রেখেছিল, তারা কি মনে করেন যে নিষ্ক্রিয় আছে? তারা এই সরকারকে কি সহযোগিতা করছে? তারা কি সব কিছু ঠিকঠাক করা, দেশটাকে একেবারে যেমনটা মানুষ ভাবছে সেরকম করার ক্ষেত্রে ভূমিকা রাখছে? আমার তো মনে হয় না। ফলে ওই শক্তি কিন্তু যথেষ্ট শক্তিশালী। ধরেন যেখানে আগুনটা লাগলো, নর্মালি আগুন কিভাবে লাগে? ধরেন রেস্টুরেন্ট নিচে ছিল, হয়তো সিলিন্ডার বিস্ফোরণ, ওই ভবনে এরকম কোনো ইলেকট্রিক শর্ট সার্কিট এর কোনো কিছুই হওয়ার সম্ভাবনা কম। তার মানে এইটি যেটা অ্যাপারেন্টলি মনে হচ্ছে পরিকল্পিতভাবেই লাগানো, যদি আমরা জানি না, এটা আমরা আশঙ্কা তদন্তে জানা যাবে। কিন্তু ওই যে বললাম যে রাতে ওই দপ্তরগুলোতে কারা থাকে, কারা দায়িত্বে থাকেন, কিরকম নিরাপত্তা ব্যবস্থা, এবং যা যা কিছু হতে পারে, চুরি হতে পারে, হামলা হতে পারে, ধ্বংস হতে পারে, আগুন লাগানো হতে পারে, বহু কিছু হতে পারে, এইসব ঘটনার প্রতিরোধে কি কি ব্যবস্থা আছে? এবং একটা ক্লু হতে পারে যে সিসি ক্যামেরা সবগুলো অ্যাক্টিভ ছিল কিনা। যদি দেখা যায় সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া যাচ্ছে না, তখন বুঝতে হবে পরিকল্পিতভাবে সিসি ক্যামেরা নষ্ট করে দিয়ে তারপরে কাজগুলো করা হয়েছে। যেখান থেকে লাগাক না কেন, যখন মধ্যরাতে লাগলো তখন তো সচিবালয় ওই সিকিউরিটির দায়িত্বে নিয়োজিত ছাড়া কেউ ছিলেন না। আর কেউ থাকার কথা না, কোনো করিডোর থেকে বারান্দা থেকে যেই হেঁটে যাক না কেন, তাকে আইডেন্টিফাই করা খুব কঠিন তো না? নিশ্চয়ই। আবার দেখেন সময়টা দেখেন আপনি, আগুনটা লাগলো সেই গভীর রাতে, রাত 2টার সময়। তো রাত 2টার সময় আগুন লাগলো সচিবালয়ের মতো জায়গায়, টানা 6 ঘন্টা আগুন পুড়লো, তারপরে সকালবেলা সকাল 8টার দিকে সেই আগুন নেভানো হলো, প্রায় 10 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তার মানে হচ্ছে সবকিছুর মধ্যেই কিন্তু নানান প্রশ্ন আছে এবং সেই প্রশ্নগুলোর উত্তর আমরা পাবো কিনা, কারণ এই তদন্ত কমিশন বা কমিটি কাদের নিয়ে গঠন করা হচ্ছে? রাইট, এই যে প্রশাসনের ব্যক্তিদের নিয়ে কিন্তু এই কমিটি গঠন করা হয়েছে। মানে সরিষার ভিতরে ভূত যদি ভূত থাকে, তাহলে এই জন্য আমি বললাম যে তদন্তে সঠিক তথ্য বেরিয়ে আসবে কিনা, আর যদি বেরিয়ে আসেও সেটার বাস্তবায়ন হবে কিনা, ব্যবস্থা নেওয়া হবে কিনা, আমার যথেষ্ট সন্দেহ। এবং ধরেন এই যে একটা ভবনের আগুন নেভাতে 10 ঘন্টা সময় লাগলো, মানে এইটা অনেক সময় ফায়ার সার্ভিসের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলা হয়। আমাদের ফায়ার সার্ভিস
তাদের অনেক সীমাবদ্ধতা আছে। আপনি অন্য যে কোনো বাহিনীর তুলনায় আপনি বড় বড় ঘটনা ঢাকা শহরে যেগুলো ঘটেছে, আগুনের বা ধসে পড়ার, ভবন ধস, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন অন্য যে কোনো বাহিনীর চেয়ে তাদের ভূমিকা অনেক ভালো ছিল। তারা রেসপন্স করে, তারা অনেক দ্রুত রেসপন্স করে। তারা এই একটি বাহিনী যাকে আপনি ফোন করলে সঙ্গে সঙ্গে যাবে। একদম, আমি বললাম তো আমাদের যত বাহিনী আছে, সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ পর্যন্ত, এই ফায়ার সার্ভিসের চেয়ে নিবেদিত প্রাণ, তাদের চেয়ে অনেক বেশি আন্তরিক, অনেক বেশি ঝুঁকি নিয়ে, অনেক বেশি সাহস নিয়ে কাজ করার রেকর্ড অন্য কোনো বাহিনীর আছে বলে আমার জানা নেই। আসলে এই সপ্তাহের আরেকটি বড় ঘটনা, মানে এই নাশকতার, ওটাও নাশকতা কিনা আমরা জানি না, একটা কার্গো জাহাজে 7 জন মানুষকে মেরে ফেলা হলো এবং র্যাব যাকে ধরলো, একজন ইরফান নামে, তার ভাষ্য অনুযায়ী র্যাব যে ব্রিফ করেছে যে সে ক্ষুব্ধ ছিল, বেতন পাচ্ছিল না, বেতন পাচ্ছিল না, মিসবিহেভে 7 জন লোক মেরে ফেলা যায়? মানে এই ঘটনাটা যা শুনলাম র্যাবের মুখে, এবং র্যাব বরাত দিয়েছে ওই ব্যক্তিটার যাকে আটক করা হয়েছে, তার মানে যাকে ধরা হয়েছে, যাকে অভিযুক্ত করা হচ্ছে, তার যে বক্তব্য এইটাকেই চূড়ান্ত হিসাবে আমরা ধরে নিচ্ছি। মানে ওই অভিযুক্তের বক্তব্যটাই র্যাব বলছে এবং এই র্যাবের কথাটাই আমরা গণমাধ্যম প্রচার করছি, এটাই জনগণ শুনছে। তাহলে এটাই কি সত্য? তার মানে হচ্ছে আমরা কর্তৃপক্ষ, সেটা পুলিশ হোক, র্যাব হোক, বিজিবি হোক, সেনাবাহিনী হোক বা সরকারের কোনো কর্তৃপক্ষ হোক, যা বলছে আমরা গণমাধ্যম সেটাই প্রচার করছি। আমরা যদি সত্য তুলে ধরার দায়িত্ব পালন করে থাকি, তাহলে কারো বক্তব্য একটা উপাদান হতে পারে, এটাই সত্য না। কিন্তু যে কোনো ঘটনার ক্ষেত্রে আমরা দেখছি পুলিশ, র্যাব হুবহু যা বলছে, এবং তদন্তের আগেই আপনি দেখেন র্যাব যেভাবে ঘটনা বর্ণনা করেছে, বা অতীতেও বিভিন্ন ঘটনার ক্ষেত্রে র্যাবের যে বক্তব্য আমরা শুনেছি, তাতে মনে হয় যে র্যাব সবকিছু জেনে গেছে, একেবারে পুরো সত্য কাহিনীটাই বলে যাচ্ছে। তদন্ত দরকার নাই, কোনো তদন্তের দরকার নাই, প্রমাণের দরকার নাই, এবং মানুষ ওটাই যেন বিশ্বাস করে। এবং এখানে গণমাধ্যমেরও ঘাটতি আছে। আসামির বক্তব্য, পুলিশের বক্তব্য, র্যাবের বক্তব্য আমার কোনো একটি ঘটনা সংক্রান্ত খবরের একটা উপাদান হতে পারে, বাদবাকি উপাদান আমাদেরকে জোগাড় করার কথা, সময় নিয়ে, সেটা তাৎক্ষণিকভাবে পারা যাবে না। কিন্তু আমরা একটা ঘটনার র্যাবের ভার্সন, পুলিশের ভার্সন বা অপরাধীর ভার্সন দিয়েই আমরা আমাদের দায়িত্ব শেষ করে দিচ্ছি। মনে হচ্ছে এটাই যেন এটাই চূড়ান্ত। ধরেন আপনি যেটা বললেন, সাংবাদিকের নিজস্ব ইনভেস্টিগেশনটা কোথায়? ধরেন এই যে গতকালকেরই ঘটনা, সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় 114 বার পেছানো হলো। তো এটা যখন 90 ছাড়িয়ে গেল, তখন আমি একটা রসিকতা করে লিখেছিলাম আমরা 100তম এটা উদযাপন করবো, সেটা পার হয়ে গেল 114 বার। এখন আমি একজন খুব সিনিয়র সাংবাদিক একবার প্রশ্ন করেছিলাম আরেকটা টেলিভিশনে যখন কাজ করি, যে এই যে পুলিশ বলছে, র্যাব বলছে, সব বুঝলাম, তা আপনাদের নিজেদের যারা দীর্ঘদিন ধরে ক্রাইম রিপোর্টিং করেন তাদের ইনভেস্টিগেশন কোথায়? সাগর রুনি হত্যা মামলা নিয়ে, হত্যা ঘটনাটা নিয়ে কোনো একটা গণমাধ্যম সেরকম ইনভেস্টিগেটিভ রিপোর্ট করতে পেরেছে? পারে নাই, কারণ পারা সম্ভব ছিল না। মানে পারতে গেলে আপনার জীবন নাশ হতো, আপনি নানান রকমের ঝুঁকিতে পড়তেন, নানান রকমের ক্ষতির মুখে পড়তেন। এখন গত 15-16 বছর গণমাধ্যমের যে ভূমিকা, এখন কি পাল্টেছে? এই যে আমরা বলছি স্বাধীন গণমাধ্যম, স্বাধীন, যা খুশি করতে পারবে, কোনো বাধা নেই, বিপত্তি নেই, কথাটা তো ঠিক না। আগের সরকারের সময় যেমন আমরা বিভিন্ন বাহিনীর ভয়ে অনেক কিছু করতে পারতাম না, যতটা না রাজনৈতিক শক্তির ভয়, তার চেয়ে অনেক বেশি ছিল বিভিন্ন বাহিনীর ভয়, বিভিন্ন কর্তৃপক্ষের ভয়, দৃশ্যমান এবং অদৃশ্য শক্তির ভয়, নানান রকমের গোয়েন্দা সংস্থার ভয়, দেশি বিদেশি শক্তির ভয়, বহুবিধ ভয়ের কারণে মানুষ অনেক কিছু করে নাই। তখন গা বাঁচানোর জন্য যেটুকু মানে না দিলেই নয়, এবং যেটুকু করলে কোনো ঝুঁকি থাকে না, আমরা সেটার উপর দিয়ে চালিয়ে গেছি। এখন যে আমরা স্বাধীনতা ভোগ করছি বলা হচ্ছে, এখন কি কোনো সরকারের তরফে বলা হচ্ছে, তথ্য উপদেষ্টা একাধিকবার বলেছেন যে অতীতে কোনো সময়ই বাংলাদেশের গণমাধ্যম এত স্বাধীন ছিল না। একদম ঠিক না কথাটা। আমাদের প্রধান উপদেষ্টা বলছেন আপনারা যত খুশি সমালোচনা করেন, আপনারা আমাদের ভুল ধরিয়ে দেন, আপনারা 2 হাত খুলে লেখেন, আপনারা যত খুশি বলেন, কিন্তু আপনি কি সেটা করতে পারছেন? বা আমি সেটা করতে পারছি? বা সবাই সেটা করতে পারছে না? কারণ এখন আপনি যদি সত্যটা বলেন, সত্যটা লেখেন, তাহলে আপনাকে সরকার কিছু বলবে না। কিন্তু বহু শক্তি আছে, আন্দোলনকারী শক্তি থেকে শুরু করে বহুবিধ শক্তি, রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, যাদের আপনার এই সত্যটা পছন্দ হবে না, সে আপনাকে হুমকি দেবে, সে আপনাকে নানানভাবে বিব্রত করবে, সে আপনাকে যাচ্ছেতাই ভাষায় সামাজিক মাধ্যমে আপনার বিরুদ্ধে লেখালেখি করবে, সুযোগ পেলে বিভিন্ন অনুষ্ঠানে আপনাকে বিরুদ্ধে কথা বলবে, রাস্তায় নেমে আপনাকে হুমকি দেবে। ফলে সরকার যতই বলুক না কেন, গণমাধ্যম এখন খুব স্বাধীন, যা খুশি করতে পারে, মানে সত্য প্রকাশ করার ক্ষেত্রে মোটেও সেটা ঠিক না। আমাদের এই গণমাধ্যম
আগের সরকারের সময় সরকার বা সরকার সংশ্লিষ্ট বিভিন্ন শক্তির ভয়ে যেমন অনেক কিছু লিখতে বা বলতে পারতো না, এখনও পারছে না। সরকার কিছু না বলুক, কিন্তু অন্য যত শক্তি আছে, বিশেষ করে যারা আন্দোলন করেছেন, যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, ছাত্র আন্দোলন, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আরো অনেকগুলো সংগঠন তৈরি হয়েছে ওই একই শক্তি থেকে, তাদের কথাবার্তা প্রতিক্রিয়ায় কি আপনার মনে হয় যে মানুষ নির্ভয়ে কাজ করতে পারবে? তারা যখন গণমাধ্যমে গিয়ে হুমকি দিয়ে লোকজনের চাকরি খেতে বলে, তারা যখন গণমাধ্যমে গিয়ে কোনো ব্যক্তিকে সরিয়ে দিয়ে আরেকজনকে বসাতে বলে। আপনি সময় টিভির কথা বলছেন? সময় টিভির কাহিনী কেন, আপনি 4টা 5টা 6টা 7টা 8টা টেলিভিশনের কথা বলতে পারেন যে 5ই অগাস্টের পরে এখানে দখল হয়েছে। আমি 4টা 5টা 6টা টেলিভিশনের গুরুত্বপূর্ণ পদের কথা বলতে পারবো যে পদগুলো দখল হয়েছে। আগে যারা ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে, নতুন শক্তি, নতুন পরিচয়ে নতুন ব্যক্তিরা গিয়ে সেই টেলিভিশনের গুরুত্বপূর্ণ পদগুলো দখল করেছে। তার মানে হচ্ছে স্বাধীনতা কোথায়? গণমাধ্যম যেহেতু ঐক্যবদ্ধ না, গণমাধ্যম যেহেতু তার নীতি নৈতিকতা বজায় রেখে কাজ করে নাই, সেই সৎসাহসটা নাই, সে কারণে এই অন্যায়টা তারা মেনে নিচ্ছে। আবার গণমাধ্যমের আরেকটা দুর্বলতা হচ্ছে, আমরা যেই গণমাধ্যমে কাজ করি তার একজন মালিক থাকেন, কর্তৃপক্ষ থাকেন, বিনিয়োগকারী থাকেন, তারা যখন বিপদে এবং ভয়ে থাকে আমাদেরকেও সেটা ভাগ নিতে হয়। একটা বিরতি নিয়ে আসছে। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন যশোর থেকে সাংবাদিক তৌহিদুর রহমান এবং নাটোর থেকে শরীফুল ইসলাম। আপনাদের দুজনের কাছে আসবো। তৌহিদ ভাই, একটা বিরতি নিয়ে আপনার কাছে আসবো। দর্শক, একটা ছোট্ট বিরতির সময় হলে ফিরছি, একটু পরেই সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে। সপ্তাহের আলোচিত খবরগুলো নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ এবং অনলাইনে যশোর থেকে যুক্ত আছেন সাংবাদিক তৌহিদুর রহমান। তৌহিদ ভাই, এই সপ্তাহে একটি বড় সুসংবাদ আপনাদের ওই অঞ্চলের মানুষের জন্য, যে পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা এবং ঢাকা বেনাপোল দুটি নতুন ট্রেন সার্ভিস চালু হয়েছে। একটু যদি বলেন যে কি কি লাভ হবে, মানে শুধু যাত্রী পরিবহনেই কি মানুষের সময়টা কমবে, ব্যাপারটা এরকম নাকি আরও কিছু? আমিন ভাই, শুধু যাত্রী পারাপারে তো সুবিধা হবে তো বটেই, কিন্তু এর পরে যে বড় যে ইয়েটা, দেশের সর্ববৃহৎ স্থলবন্দর কিন্তু বেনাপোল। এই বেনাপোল থেকে যদি পণ্য আমরা সরাসরি ঢাকা বা চট্টগ্রামে নেওয়ার সুযোগ পাই, তাহলে কিন্তু আমাদের এই যে সময় এবং ব্যয় দুটোই কমে যাবে। এই কমের প্রভাবটা কিন্তু শেষে যে ক্রয় মূল্যের উপর পড়বে, অর্থাৎ ভোক্তারা সেই সুযোগটা পাবে বলে মনে হয়। কারণ বন্দরে যদি পণ্য বেশি দিন পড়ে থাকে, তারপরে বিশেষ করে কাঁচামালগুলো যদি পৌঁছাতে সময় বেশি লাগে, তার প্রভাব কিন্তু সর্বশেষ যে আমাদের মতো সাধারণ ভোক্তাদের উপরে পড়ে। অর্থাৎ এই যে এখন ট্রেনে করে যদি ঢাকায় পণ্য নেওয়া হয়, আমদানি পণ্য, সেই ট্রেন ঘুরে যেতে প্রায় 1 দিন লেগে যায় মালবাহী পণ্য, এবং যাত্রীবাহী ট্রেন লেগে যায় 7 থেকে 9 ঘন্টা। সেটা যদি পদ্মা সেতু হয়ে সরাসরি চলে যেতে পারে, তাহলে সেটা 3 থেকে 3.5 ঘন্টায় পৌঁছে যাবে। আমাদের তো লাইন সংকট সহ বিভিন্ন ধরনের আছে, এবং যে কোনো সমস্যা হলেই আগে মালবাহী ট্রেনগুলোকেই কিন্তু আটকে দেয়া হয়। অর্থাৎ ক্রসিং বলি বা যে কোনো পয়েন্টেই বলি, মালবাহী ট্রেনকেই কিন্তু গতি কমিয়ে দেওয়া হয়। বেনাপোল বন্দর কেন্দ্রিক যে অর্থনীতি, সেটি এখন এক অর্থে স্থবির, মানে এটা একটু যদি বলেন, মানে আসলে কি? আমিন ভাই, আমি মাত্র 2 দিন আগে বেনাপোল বন্দরে গিয়েছিলাম এবং নোম্যান্স ল্যান্ডের কাছে পর্যন্ত গিয়েছিলাম। তো আমার কাছেই এই বন্দরটি খুবই অপরিচিত মনে হলো, যেখানে এত কর্মব্যস্ত ভিড়, মানুষের ঠাসাঠাসি, সেই পরিবেশটা আসলে নাই। এইটার বড় কারণ যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে পাসপোর্ট ভিসা দেওয়ার যে প্রক্রিয়া, সেটা বন্ধ রয়েছে বলা চলে। এর প্রভাব কিন্তু অলরেডি বেনাপোল বন্দরে আমরা দেখছি। যদি যাত্রী পারাপারের কথা বলি, আমাদের বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন 10,000-এর বেশি মানুষ যাতায়াত করতো স্বাভাবিক সময়ে। গত 2 দিন আগে আমি যেদিন যাই, সেদিন দেখলাম যে 650 জন এপার থেকে ওপারে এবং ওপার থেকে এপারে এসছেন। অর্থাৎ যেহেতু ভিসা নেই, ওই পুরানো যাদের ভিসা রয়েছে নেওয়া, তারাই শুধু যাতায়াত করতে পারছেন, তারপরেও মানুষ যাচ্ছে না। একইভাবে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছেন যে ভারতের সাথে এবং বাংলাদেশের সাথে এই ব্যবসা বাণিজ্য যদি স্বাভাবিক রাখতে হয়, তাহলে ভিসাটাও স্বাভাবিক রাখতে হবে। কারণ তারা যে বায়ারের কাছে যাবেন, সেই পণ্যটা তারা নিজেরা যাচাই করবেন, দাম যাচাই করবেন, সেই সুযোগটা কিন্তু সংকুচিত হয়ে যাচ্ছে। বিজনেস ভিসা আপনি জানেন যে 3 থেকে 5 বছরের জন্য এক মেয়াদে ভিসা পেয়ে থাকে ব্যবসায়ীরা। সেই ভিসা যাদের আছে এখনো, তারা যেতে পারছেন, কিন্তু অধিকাংশেরই ভিসার মেয়াদ ব্যবসায়ীদের শেষ হয়ে গেছে, যার প্রভাব অলরেডি বেনাপোল বন্দরে আমদানি রপ্তানির ক্ষেত্রেও পড়েছে। প্রতি বছর 10,000 কোটি টাকার কাছাকাছি, বা কখনো কখনো সেটা আরও এক্সিট করে যায়, রাজস্ব আয় করে থাকে। গত 3 মাসে কিন্তু 339 কোটি টাকা
লক্ষ্যমাত্রার থেকে কম হয়েছে এবং এটা আরো কমবে, কারণ ভিসা প্রক্রিয়া যেহেতু বন্ধ হয়েছে। এখন যে মালগুলা ঢুকছে এটা পুরানো এলসির মাল। এই আচ্ছা। এলসি নতুন করে অনেকেই খুলছে না। এলসি খুলে মাল আনতে পচনশীল বা জরুরি পণ্য ব্যতীত অন্যান্য পণ্যের ক্ষেত্রে 2 মাস থেকে 6 মাসও কিন্তু লেগে যায়। সেই পণ্যগুলোই এখন আসছে। তৌহিদ ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আশরাফ ভাই, আমরা বিরতিতে যাবো তো, যদি অল্প আপনি কিছু যুক্ত করতে পারেন যে 5ই আগস্টের পরে আমরা দেখলাম যে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন এতটা বাড়লো যে ভারত ভিসা দেওয়া বন্ধ করে দিল। বাংলাদেশের প্রচুর মানুষ তো ঘুরতেও যায়, চিকিৎসার জন্য যায়। না, শুরুর দিকে ভারতের প্রতিক্রিয়াগুলো খুবই আপত্তিকর, নেতিবাচক, ক্ষতিকর ছিল দু দেশের জন্যই। আস্তে আস্তে সেগুলো কমে আসছে এবং এই ভারতের পররাষ্ট্র সচিব সফর করার পর আমরা যা যা দেখলাম তাতে মনে হচ্ছে যে অবস্থানগত একটু পরিবর্তন হয়েছে। কিন্তু এই 5ই আগস্টের পরে ভারত সরকার, ভারতের রাজনৈতিক দল, ভারতের গণমাধ্যম সবার ভূমিকাই খুবই ভারতের নেতিবাচক এবং দুই একটা আপত্তিকর ছিল। গণমাধ্যম তারা মানে অ্যাজ ইফ অ্যাক্টিভিস্ট। না, অ্যাক্টিভিস্ট বললেও মানে ওটার তো একটা মান থাকে। পশ্চিমবঙ্গের কিছু গণমাধ্যম যা করেছে এগুলো মান নাই। আমরা শুধু পশ্চিমবঙ্গের কথা কেন বলি, দিল্লির গণমাধ্যম কি খুব দায়িত্বশীল কাজ করেছে? এখনকার কথা কেন বলি, আপনি বরাবরই ভারতের গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে যা করে এটিকে সাংবাদিকতা, তাদের মধ্যে তো সবসময় একটা টেন্ডেন্সি থাকে যে বাংলাদেশ হচ্ছে তাদের স্টেট। হ্যাঁ ওটাই, মানে ভারত সরকারের যেই মনোভাব গণমাধ্যম তাই করে। তাহলে গণমাধ্যম যে ফ্যাক্ট বা সত্য তুলে ধরবে, দায়িত্বশীল কাজ করবে, সেটা তো তারা করে না। সবশেষ কথাটা ধরেই ধরেন আপনি প্রতিবেশী তো যদি ভাড়াটিয়া হন, ধরেন ঢাকা শহরে যে বাসায় থাকেন সেই বাসাটা ভাড়া, প্রতিবেশী পছন্দ হলেন আপনি অন্য এলাকায় চলে গেলেন, কিন্তু রাষ্ট্রীয় প্রতিবেশী তো বদলানো যায় না। তাহলে এখন তাহলে বাংলাদেশ ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক যে জায়গাটায় তলানিতে গিয়ে ঠেকলো এইভাবে থাকবে নাকি এখান থেকে আমরা উত্তরণ চাই? না, উত্তরণটা নির্ভর করছে দুপক্ষের উপরে। আমি বলবো 5ই আগস্টের পরে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে যা করার, যা বলার সেটাই করেছে এবং বলেছে। ভারত এটা মানতে পারে নাই, কারণ গত 16 বছর ভারত বাংলাদেশকে এভাবে দেখে নাই। বাংলাদেশকে তারা পদানত করে রেখেছিল, তাদের হুকুমে তাদের ইচ্ছায় উঠত বসত, যা চাইতো তাই পেত। ওই জায়গা থেকে হঠাৎ করে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, গোটা বাংলাদেশের মানুষ ভারতের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, কথা বলছে, শক্ত ভাষায় জবাব দিচ্ছে, একেবারে টিট ফর ট্যাট। এই জিনিসটা ভারত প্রথমে হজম করতে পারে নাই, মানে বিস্মিত হয়েছে। আস্তে আস্তে তাদের সম্বিত ফেরত পাচ্ছে এবং বাস্তবসম্মত হওয়ার চেষ্টা করছে। এবং আমরা আশা করছি যে ভারত ওই বাস্তবতা মেনে নেবে যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং সেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপরে যাতা খুশি করা যায়। তার রাজ্য না, তার মানে পদানত না, তার দাস না, তার অনুগত না, এইটা বুঝতে হবে। এখন এই সরকার বা এখন যারা যেই নীতি অনুসরণ করছে, এরপরে যে সরকার আসবে, নির্বাচিত সরকার, তারা এটা ধারাবাহিকতা রাখবে কিনা এটা একটা ব্যাপার। আর বাংলাদেশের মানুষের মধ্যে ভারতের এই অন্যায়ের বিরুদ্ধে যে ক্ষোভ, এটা কিন্তু সবসময় ছিল, কিন্তু 5ই আগস্টের পরে এটার একরকমের বিস্ফোরণ ঘটেছে। এবং আমার ধারণা বাংলাদেশের মানুষের এই মনোভাব, এই অবস্থান, এটা কেউ বদলাতে পারবে না। আরেকটা বিরতি নিয়ে আসছে দর্শক, আরেকটা ছোট্ট বিরতির সময় হলো, ফিরছে একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত। 7 দিনে সপ্তাহের আলোচিত খবরগুলো নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ, নাটোর থেকে যুক্ত আছেন সাংবাদিক শরীফুল ইসলাম। শরীফ, এই সপ্তাহের একটা বড় খবর আপনি দিয়েছিলেন যে ঘন কুয়াশায় মহাসড়কে 8 থেকে 10টি পরিবহনের সংঘর্ষ হয়। বড় হতাহত হয়নি, কিন্তু ঘটনাটা ঘটেছে। দুটি প্রশ্ন করি আপনাকে, যে মহাসড়কে তো ধরেন এই সময়ে অর্থাৎ শীতের দিনে কুয়াশা পড়বেই, তাই না? কিন্তু ম্যানেজমেন্টটা কি আসলে, যে এই সময় তাহলে কি গাড়ি ঘোড়া বন্ধ থাকবে? তা হাইওয়ে পুলিশ কিংবা যারা পরিবহন ব্যবসা করেন ওনাদের সঙ্গে কথা হয়েছে কিনা যে এই সময়ে মহাসড়কে যানবাহনের সুরক্ষায়, যাত্রীদের সুরক্ষায় কোনো ব্যবস্থা তারা গ্রহণ করে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। মহাসড়কের বিষয়ে আমি ইতিমধ্যে আমাদের নাটোরের যে ঝলমলিয়া হাইওয়ে থানা আছে সেখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমানের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে ঘন কুয়াশার সময় বিশেষ করে চালকদেরকে তারা হেডলাইট এবং ফগ লাইট জ্বালিয়ে তারা গাড়ি চলাচল করতে বলেছেন এবং গতিসীমা 50-এর মধ্যে রাখতে বলেছেন। এর পাশাপাশি তারা বিভিন্ন রকম প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং কোথাও যদি কখনো কোনো গাড়ি নষ্ট হয়ে যায় বা কোনো চালক অনিরাপদ মনে করে, সেক্ষেত্রে তারা পুলিশ প্রোটেকশন দিয়ে নির্দিষ্ট স্থানে তারা পৌঁছে দিচ্ছেন। এর পাশাপাশি তারা আরেকটা জিনিস করছেন যে চালকদেরকে বিভিন্ন রকম সচেতনমূলক পোস্টার, লিফলেট দিয়ে রাখছেন। আর আমি আরেকটা বিষয়, নাটোরের যে নিরাপদ সড়ক চাই শাখার সভাপতি মোস্তাফিজুর রহমানের সঙ্গে কথা বলেছি।
তিনি আমাকে জানিয়েছেন যে আসলে বেসিক্যালি তারা এক্সট্রা কোনো মানে পুলিশ পক্ষ থেকে হোক বা মালিক পক্ষ থেকে হোক তারা কখনো এই শ্রমিকদের জন্য নিরাপত্তা কোনো এক্সট্রা মানে নেয় না, ব্যবস্থা নেয় না। এই কারণে কিন্তু অনেক হতাহত ঘটে, যারা অনেক সময় অ্যাক্সিডেন্টে মারা যায় তাদেরও ঠিক মতো খোঁজ খবর তারা নেন না। তো এদিক দিয়ে যদি তারা কোনো একটা পুলিশের পক্ষ থেকে বা মালিকের পক্ষ থেকে যদি কোনো একটা মানে এটা কার্যক্রম গ্রহণ করেন তাহলে হয়তো এদের জন্য সুবিধা হয়। তো এই গত চলতি বছরে আপনার প্রায় 46 জন সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় 150 জনের মতো। নাটোর জেলায় এটা কি নাটোর জেলায়? নাটোর জেলায়, আচ্ছা জি নাটোর জেলায় চলতি বছরে 46 জন মারা গিয়েছেন এবং 150 জন আহত হয়েছেন। আর আপনি যেটা বললেন যে গত ঘন কুয়াশার কারণে চলতি সপ্তাহে আপনার বগুড়া নাটোর হাই সড়কের ডাল সড়ক এলাকায় আপনার 10টি ট্রাক মানে বালু বোঝার ট্রাকের সঙ্গে প্রায় 6টি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়, সেখানে একজন মারা যায় এবং আহত প্রায় 7 জন। এর মূলত কারণ হচ্ছে যে ঘন কুয়াশার সময় গাড়িগুলো হচ্ছে তারা দীর্ঘগতিতে চলবে এমন কোনো নির্দেশনা পুলিশ পক্ষ থেকে দিলেও তারা কিন্তু চালকরা মানতে না, তারা সবসময় চায় দ্রুত চলে যেতে এবং সঠিক সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছার জন্য। এই তাড়াহুড়া করতে গিয়ে বা দ্রুত গতি চলতে গিয়ে কিন্তু এই ঘটনা ঘটে থাকে। তো আসলেও পুলিশ বলতেছেন যে তারা নিরাপত্তার স্বার্থে বা চালকদের নির্বিঘ্নে চলাচলের ক্ষেত্রে তারা বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করেছেন, কিন্তু কতটা গ্রহণ করছেন সেটা আসলেও দেখার বিষয়। এটা চালকরা সবসময় নির্দেশনা মানতে চায় না। শরীফ, আরেকটা বিষয় ধরেন এর সঙ্গে রিলেটেড কিছুটা, কুয়াশার এই সময়ে, শীতের সময়ে নাটোর তো এমনিতেই খুব বিউটিফুল মানে প্রাকৃতিক নৈসর্গের বনলতা সেনের শহর, তাই না? এই সময় তো ধরেন প্রচুর রস হয়, মানে বাংলাদেশের যে কটা জেলায় এখন পর্যন্ত খেজুরের রস পাওয়া যায়, নাটোর একটা। এবছর রসের যোগান কেমন এবং সেই রসের যে বাই প্রোডাক্ট গুড়, নাটোরের গুড় সারা দেশেই খ্যাত, এবছর এই রস এবং রসের যে বাই প্রোডাক্ট গুড়ের কেমন ব্যবসা কেমন হচ্ছে বা উৎপাদন কেমন? খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। নাটোরের ঐতিহ্য খেজুরের গুড় গত 2-3 বছর হচ্ছে এবছর কিন্তু রসের যোগানটা অনেক বেশি এবং যে গুড় উৎপাদন হচ্ছে সেই গুড়ের দামটাও কিন্তু গত বছর হচ্ছে এবছর দ্বিগুণ বলা যায়। এই বছরে আপনার সর্বোচ্চ গুড় বিক্রি হচ্ছে 250 টাকা এবং সর্বনিম্ন 230 টাকা কেজি সেদিক থেকে। এবং এই নাটোরের যে খেজুরের গুড়টা ঐতিহ্য, এবং আপনাকে আমি একটা বলতে চাই যে এই শীতের সময় আসলে কিন্তু পাড়া মহল্লায় বা গ্রামের যে একটা ঈদের মতো আমেজ যে আমরা দেখি, সেই আমেজটা কিন্তু এই সময় পিঠাপুলির মধ্যে মানে সবাই ঘরোয়া ভাবে বা পারিবারিক ভাবে একটা উপভোগ করেন। তো সব দিকে বলা যায় যে আপনি বলছেন যে গতবারের চেয়ে রসের এবার যোগান বেশি, গুড়ের দাম দ্বিগুণ, মানে এর ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে যে এবার গুড়ের হচ্ছে যে আপনার শীতটা ভালো আছে, শীত ভালো, যত শীত ভালো থাকবে তত গুড়ের রসটাও বেশি যোগান হবে। আর এবং যোগান হওয়ার কারণে আপনার গুড়টাও খুব প্রাকৃতিক ভাবে তৈরি হয়ে থাকে, কেন বিগত বছরগুলোতে শীত কম থাকার কারণে অনেক সময় রস সংগ্রহ কম হয়, সেখানে ভেজালে একটা তাবুবার থাকে। আমরা দেখি চিনি মিষ্টি অনেক সময়, তার মানে এবার গুড়টা খাঁটি হচ্ছে বলে দাম বেশি, এরকম বিষয়টা? জি, দুটা ভাগ আছে, একটা হচ্ছে ভেজাল গুড়ের মতো আর একটা হচ্ছে যে খাঁটি গুড়। এবং এখন যেহেতু চিনির দামটাও অনেক বেশি, যার কারণে চিনি দিতে অনেকে ভেজাল করার সুযোগ নাই, কারণেই এখন কি ভেজাল করতে চায় না চিনির যোগান হচ্ছে, সেক্ষেত্রে এর জন্য দামটাও বেশি। আচ্ছা আচ্ছা, জি শরীফ, অনেক ধন্যবাদ আপনাকে। আশরাফ ভাই, আমরা একটা আগের প্রসঙ্গে যাই, মহাসড়কে। আগের প্রসঙ্গে যাওয়ার আগে এই যে আপনি জীবনানন্দ ভক্ত, নাটোর, বনলতা সেন সবকিছু মিলে খুব মজা লাগছিল। জি, মহাসড়কে এই সময়ে আপনি কয়েকদিন আগেও ঢাকা মাওয়া হাইওয়ে যে এক্সপ্রেসওয়েতে কয়েকটা ঘটনা ঘটলো, কিন্তু এখন প্রশ্নটাতে এই সময় তো আমাদের যানবাহন বন্ধ থাকবে না, চলবেই, এবং কুয়াশাটা ঘন হয় বেসিক্যালি ভোরের দিকে, এবং হাইওয়ে বাস যেগুলো ধরেন উত্তরবঙ্গ থেকে বা দূর থেকে মধ্যরাতে ছেড়ে আসে ও ঢাকায় ঢোকার আগে আগে এই অ্যাক্সিডেন্টগুলোর মধ্যে পড়ে। তাহলে এখানে আমাদের যে ম্যানেজমেন্টটা থাকবার কথা, মহাসড়ক ব্যবস্থাপনা, পরিবহন ব্যবস্থাপনা, সেই জায়গাটায় ঘাটতি আছে কি না? ব্যবস্থাপনায় ঘাটতি থাকতে পারে, তারপরেও কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। ধরেন আমাদের দেশে রাস্তাঘাটের সমস্যা, গাড়ির সমস্যা, চালকের সমস্যা, এরকম নানান সমস্যার কারণে দুর্ঘটনা ঘটে। এখন এই কুয়াশার কারণে দুর্ঘটনার কথা বলছেন আপনি, আমেরিকাতে খুব কমন যেটা তুষারপাতের কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যায়, অনেক দুর্ঘটনা ঘটে, প্রচুর দুর্ঘটনা ঘটে। তো তাদের ব্যবস্থাপনা কি
কম উন্নত, তারপরে তো ঘটে। তার মানে হচ্ছে যে কিছু কিছু বিষয় আছে এগুলো আপনার আমার নিয়ন্ত্রণের বাইরে, সেটাই দুর্ঘটনা। শুরুতে আমরা বলছিলাম যে নাশকতা না দুর্ঘটনা, এগুলোর ক্ষেত্রে নাশকতার কথা ভাবার কোনো সুযোগ নাই, কেবলই দুর্ঘটনা। তারপরে কথা আছে কুয়াশার মধ্যে গাড়ি চলার ক্ষেত্রে তার গতি কত হবে। শরীফ জাহান বলল যে পুলিশ বলে দিয়েছে 50-এর উপরে হবে না। হ্যাঁ, গতি কতখানি হবে, তারপরে ফগ লাইট ব্যবহার করবে কিনা, তারপরে যতটা সম্ভব মানে সতর্কতা অবলম্বন করা, সেগুলো ড্রাইভাররা অনেক ক্ষেত্রে করেন না, চালকরা করেন না বলেই দুর্ঘটনা ঘটে। কিন্তু কুয়াশাতে দুর্ঘটনা ঘটতে পারে বা ঘটবে, এটাকে স্বাভাবিক ধরা উচিত, যেহেতু এখানে মানুষের জীবন যুক্ত প্রাণহানি ঘটে। সেক্ষেত্রে নিশ্চয়ই চালকদেরকে আরও সতর্ক হওয়া এবং চালকদেরকে যে নির্দেশ দেওয়া হয় সেগুলো না মানার কারণে যদি দুর্ঘটনা ঘটে থাকে, সেক্ষেত্রে পুলিশের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং কঠোর হওয়া। তারা যে গতিসীমা বেঁধে দিয়েছে সেটা যারা মানছে না, এরকম একজন চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আরেকজন চালক সতর্ক হবে। এইভাবে আমরা জিনিসগুলোকে কড়াকড়ি করি। ধরেন সড়ক দুর্ঘটনা কেন বাংলাদেশে কমে না, তার একটা ব্যাখ্যা একবার একজন বলেছিলেন যে ভদ্রলোক বাসটা চালাচ্ছেন, ড্রাইভার, ওনার পেছনে যে 40 জন মানুষ বসে আছেন, তার মধ্যে নারী, শিশু, বৃদ্ধ সব বয়সের, ওনার মধ্যে এই সেন্সটা প্রপারলি কাজ করে কিনা যে আমার 1 সেকেন্ডের অসতর্কতায় আমি নিজে তো মারা গেলামই, আমার সঙ্গে 40টা লোক মারা যাবে। অর্থাৎ মানবিক মূল্যবোধটা একজন ড্রাইভারের ভেতরে কতটুকু থাকে, এই ট্রেনিংটা হয় কিনা। আপনি তাকে ড্রাইভিং শেখাচ্ছেন, কিন্তু আপনি যে মানুষ, প্রত্যেকটা মানুষ যে আপনার উপরে নির্ভর করে আছে। ধরেন আমরা স্রষ্টা বিশ্বাসীরা বলি যে আল্লাহ যা করে, কিন্তু মানুষের সতর্কতার উপর তো পুরোটা নির্ভর করছে। সেই ট্রেনিংটা কতটুকু হয় আসলে? না, ধরেন আমাদের বেশিরভাগ চালক তারা কতজন কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নিয়ে সবকিছু জেনে বুঝে আরেকটা আলোচনা। হ্যাঁ, এখন ধরেন যারা গণপরিবহন চালান, বাস ট্রাকের কথা যদি বলি, বাস ট্রাকের যারা চালক, তাদের পরিচয় কি, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তাদের শিক্ষা দীক্ষা কি, তারা কি ধরনের সমাজ থেকে, পরিবার থেকে আসছেন, এই সব কিছুর উপর নির্ভর করবে তার মূল্যবোধ। আপনি যে বলছেন যে তার হাতে 40-50-100 জনের লোকের জীবন, এবং সেই 100 জন 50 জনের মধ্যে এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকতে পারেন যার জীবন হানি ঘটলে পরে শুধু ওই পরিবার না, দেশের ক্ষতি হবে। এই সব চিন্তা ভাবনা তার মাথায় থাকার কথা না, কারণ তার যে অবস্থান, তাতে করে আপনি এটা আশাও করতে পারেন না তার কাছ থেকে। ফলে চালক যাদের হাতে মানুষের জীবন, তাদেরকে আপনি ওই মাত্রার জ্ঞান দেবেন, প্রশিক্ষণ দেবেন, দায়িত্বশীল করবেন, পাশাপাশি তাকে আপনি সেই পরিমাণ রিটার্নও দেবেন। আমি বলছি যে একজন চালক যে ঘন্টার পর ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত গাড়ি চালাচ্ছে, তার তো সক্ষমতার একটা সীমাবদ্ধতা আছে, সেটাও আমরা দেখছি না। তাকে আমরা বিরতি দিচ্ছি না, তাকে যথেষ্ট বেতন ভাতা দিচ্ছি না, তার পরিবার পরিজনকে ভালো রাখার ব্যবস্থা আমরা করছি না, তার যে মৌলিক চাহিদা সেগুলো আমরা পূরণ করছি না, অথচ তার কাছ থেকে আমরা শতভাগ দায়িত্বশীলতা আশা করি। এটা তো ঠিক না। আরেকটা বিরতি নিচ্ছি দর্শক, আরেকটা বিরতির সময় হলো, একটু পরেই ফিরছি, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পরে আবার স্বাগত 7 দিনে। আজকে আমরা যেহেতু বৃহস্পতিবার, সপ্তাহের আলোচিত কয়েকটি খবর নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ। আসলে বিরতির আগে আপনি পরিবহনের জায়গাটায়, হ্যাঁ, আমি চালকের জায়গাতে আর দুটো ছোট্ট পয়েন্ট যোগ করতে চাই। আমরা বলছিলাম যে কারা চালক হন, তাদের কি পরিচয়, তাদের কি যোগ্যতা, তাদের কি প্রাপ্তি অপ্রাপ্তি, অভাব অনটন, এগুলো তো একটা ব্যাপার আছে। কিন্তু এই চালকের সাথে আমরা যারা যাত্রী, তারা কীরকম আচরণ করি, পুলিশ কীরকম আচরণ করে, আর 10 জন মানুষ কীরকম আচরণ করে, ফলে ওই মানুষটার প্রতি আমাদের সবার যে অন্যায়, তার তো একটা প্রতিফলন তার দিক থেকে ঘটতেই পারে। ফলে তার দায়িত্ব জ্ঞানহীনতার কথা আমরা যতই বলি না কেন, সেই দায়িত্ব জ্ঞানহীনতার জন্য আমরা যারা দায়ী, অন্যান্য মানুষ, তাদের দায়িত্বশীল হওয়া দরকার আগে। রাইট। একটু পলিটিক্যাল প্রসঙ্গে যাই। এই সপ্তাহে ডক্টর ইউনূসের 2টি কমেন্ট আপনি খেয়াল করেছেন যে উনি একটি ইন্টারভিউতে বলেছেন যে বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না, কেননা তরুণরা নতুন বাংলাদেশের পক্ষে বা যাত্রা শুরু করেছে। 5ই আগস্টের পরে এমন কিছু ঘটনা ঘটেছে সোশ্যাল মিডিয়ায় বা নানা পরিসরে আমরা খেয়াল করেছি, অনেকের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছিল যে দেশটা কি কট্টর ডানপন্থীদের হাতে চলে যাচ্ছে কিনা বা গেল কিনা, এরকম একটা কনসার্ন খেয়াল আপনিও করেছেন। সেখানে ডক্টর ইউনূস এটা বললেন যে না, জঙ্গিবাদ বা উগ্রপন্থা মাথাচাড়া দেবে না। আপনার অ্যানালাইসিস? দেখেন, জঙ্গিবাদ উগ্রবাদ বলতে আমরা যদি উদাহরণ হিসেবে ধরি আফগানিস্তান, জি, আফগানিস্তানের মতো অবস্থা বাংলাদেশে হয় নাই, হবেও না। কিন্তু আফগানিস্তানের যে শক্তি, তালেবানি শক্তি, যেই আদর্শে দীক্ষিত, তাদের যে বিশ্বাস আচরণ, তারা একটা দেশকে, একটা সমাজকে যেরকমটা দেখতে চায়, সেরকম বিশ্বাসী লোকের কি অভাব আছে বাংলাদেশে? না। 5ই আগস্টের পরে আন্দোলনকারী থেকে শুরু করে একেবারে বয়োবৃদ্ধ লোক, অনেকের কথায়, কাজে এবং আচরণে কিন্তু আমরা সেই বিশ্বাসের প্রতিফলন দেখতে পাচ্ছি না।
ফলে বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না এটা বলা খুব কঠিন। মাথাচাড়া দিতে পারে, কারণ 17-18 কোটি মানুষের দেশে এক এক রকমের মানুষের এক এক রকমের বিশ্বাস থাকবে। মোটা দাগে আমরা যদি ধরি, কিছু লোক আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাস করে, কিছু জাতীয় পার্টির, কিছু বিএনপির, কিছু জামাতে ইসলামীর, আরও অনেক ইসলামী দল আছে, অনেক বাম দল আছে, প্রগতিশীল দল আছে। এইসব দলের প্রতি মানুষের বিশ্বাস এবং কোনো দলের প্রতি বিশ্বাস নাই এরকম নির্লিপ্ত মানুষও ছিল। কিন্তু আমরা 5ই আগস্টের পরে ওই জঙ্গি মতবাদে বিশ্বাসী বাংলাদেশকে পেছনে নিয়ে যাওয়ার যেই রাজনীতি বা বিশ্বাস ধ্যান ধারণা, সেই রকম মানুষের একরকমের উত্থান কি দেখছি না? না, কিন্তু ধরেন কেউ যদি ইসলামী শাসন চায়, মনে করেন যে সে মনে করে বাংলাদেশ ইসলামী শাসন হবে, সেটাকে আপনি জঙ্গিবাদ বলবেন? না, ইসলামী শাসন মানে জঙ্গিবাদ না। এখন ইসলামী শাসনের নামে যা হচ্ছে, বা ধরেন আফগানিস্তানের কথাই বলছি আমরা, সেটা কি ইসলামী শাসন? বা ইসলামের নামে যা কিছু করা হয়, ইসলামী রাজনৈতিক দল বা কোনো শক্তি, সেটি আল কায়দা বলেন, তালেবানি বলেন, আইএস বলেন, এরা যা কিছু করেছে বা করছে, তারা যেই আদর্শ প্রচার করে, সেটা কি ইসলাম সম্মত? ইসলাম শান্তির ধর্ম, তারা যা কিছু করে কোনোটাই শান্তির ধারে কাছে না। সেদিক থেকে আপনি ইসলামী শাসনের কথা কিভাবে বলবেন? আর কোনটা ইসলামী শাসন? পৃথিবীতে একটা আদর্শিক দেশ কি দেখাতে পারেন যেখানে সব কিছু ইসলাম সম্মতভাবে হচ্ছে? এমনকি মধ্যপ্রাচ্যের বহু দেশ আপনার ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করে তারা ইসলামী শাসন কায়েম করে, বা আফগানিস্তানে তালেবানরা ইসলামী শাসন কায়েম করেছে। আপনি যদি ইসলামের সঠিক শিক্ষা সাথে মেলাতে যান, সেটা কি মিলবে না। তার মানে ইসলামের নামে একরকমের রাজনীতি, সেটা কারো ক্ষেত্রে হয়তো খুব মধ্যপন্থার, কারো হয়তো খুব উগ্রপন্থার, কারো ক্ষেত্রে হয়তো সেটা খুবই ভয়ঙ্কর আকারের, কারো ক্ষেত্রে হয়তো সেটা খুব বেশি ক্ষতিকর না। ফলে নানা রূপে নানাবিধ আমরা ইসলামী শাসন ব্যবস্থা বলি, ইসলামী রাজনীতি বলি, ইসলাম কেন্দ্রিক যত তৎপরতা বলি, সেগুলো আমরা দেখি। কিন্তু সত্যিকার ইসলামের যে মূল বাণী, শান্তির কথা, কোরআনের কথা, সহনশীলতা, আপনি কোরআন, হাদিস, নবী, রাসূল, আল্লাহ, এই সব কিছুর সাথে কিন্তু এগুলো মেলে না। কিন্তু অনেক, এবং যে কথাটা বিশ্বজুড়ে বলা হয়, এমনকি অমুসলিমরাও বলে, ইসলাম দু রকমের, একটা হচ্ছে পলিটিক্যাল ইসলাম, একটা হচ্ছে রিলিজিয়াস ইসলাম। সো আমরা পলিটিক্যাল ইসলামটার কথাই বলছি, রিলিজিয়াস ইসলাম ইজ অলরাইট। ধরেন অনেকেই এখন 5ই আগস্টের পরে এই নানা তৎপরতার কথা আপনিও বললেন, অনেকে মনে করে যে আগামী নির্বাচনে যদি আমরা মূল শক্তিকে, আগামী নির্বাচনের মূল শক্তি তো আমরা ধরে নিচ্ছি এখন পর্যন্ত অ্যাপারেন্টলি বিএনপি, তাই না? তাহলে বিএনপির জন্য সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নিশ্চয়ই না আগামী নির্বাচনে। তাহলে অনেকেই যেটা বলেন যে আগামী নির্বাচনে হয়তো এই যে ইসলামিক ফোর্স যেগুলো যাদেরকে ইঙ্গিত করছেন, তারাই বিএনপির জন্য সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হবে। ব্যাপারটা এরকম কিনা? ধরেন আওয়ামী লীগ যেহেতু নাই, বিএনপি সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা জামাতে ইসলামী। কিন্তু আমরা দেখছি নতুন যারা দল গঠন করার কথা বলছে, ছাত্র আন্দোলনের মাধ্যমে যে শক্তির উত্থান হয়েছে, তাদের দলটাই বিএনপির মূল প্রতিপক্ষ হবে। এইটা বিএনপির কথাবার্তায় যেমন বোঝা যায়, আর দল গঠনের আগেই তারা যেভাবে সোচ্চার হয়েছে বিএনপির বিরুদ্ধে, তারাও বিএনপিকে মূল প্রতিপক্ষ ভাবছে। তার মানে বিএনপি বনাম এই নতুন শক্তি। তাহলে ইসলামিক শক্তিগুলোর তারা কোন দিকে থাকবে? এই নতুন শক্তি, নতুন দল, এটা কি ইসলামিক দল হবে নাকি আপনার কি বলে? না, নতুন দল এরা ইসলামিক দল হবে না সেটা বোঝা যাচ্ছে, কিন্তু আমি বলছি ইসলামিক যে শক্তিগুলো, সেটি জামাত ইসলামী বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন, খেলাফত মজলিস, এই যেসব পার্টি, তারা কোন দিকে যাবে? বিএনপির সঙ্গে যাবে না ওদের সঙ্গে যাবে? আমার ধারণা এরা বিএনপির সঙ্গে যাবে না, বড়জোর জামাতের সাথে যেতে পারে। কিন্তু জামাতের সাথে অন্যান্য রাজনৈতিক, জামাতকে আলাদা থাকবে না ওই ছাত্রদের সঙ্গে যাবে? এটা দুটো অপশন নেই মানুষ ভাবছে যে এক হচ্ছে জামাত এককভাবেই কাজ করবে, যেহেতু তারা অনেক বড় শক্তি হয়ে গেছে বলে তারা মনে করছে এখনকার বাস্তবতায়। ফলে বিএনপি যদি মূল দল হয়, জামাত হবে মানে দ্বিতীয় শক্তিশালী দল। আবার জামাত যদি ভাবে না বিএনপিকেও হারিয়ে আমরা মূল দল হব, সেক্ষেত্রে অন্যান্য ইসলামী সংগঠনগুলোকে তারা সাথে নিতে পারে। আর নতুন রাজনৈতিক দলের আদর্শ উদ্দেশ্য কি হবে আমরা জানি না, এখনো বুঝতে পারছি না। কিন্তু তাদের যে কথাবার্তায় আমরা বুঝি, সেটা মডারেট ডেমোক্রেটিক পার্টি হবে বলে আমার মনে হয় না। আর 5ই আগস্টের পরে যেটা সবচেয়ে আতঙ্কজনক, সেটি হচ্ছে এই শক্তি যারা আন্দোলনের মাধ্যমে উঠে আসছে বা আন্দোলনের মাধ্যমে উঠে আসে নাই, আগে থেকেই ছিল নিষ্ক্রিয়, এখন সক্রিয় হয়েছে অনুকূল পরিবেশ পেয়ে, তাদের যে কথাবার্তা, চিন্তা ভাবনা, দাবি দেওয়া, সেটি কেন ভয়ঙ্কর? সেগুলো ইতিহাস বিরুদ্ধ, বাংলাদেশ বিরুদ্ধ, মুক্তিযুদ্ধ বিরুদ্ধ। মানে সোজা কথা, মানে এই বাঙালি জাতি
তার যেই 52 থেকে 71 এবং 71 থেকে 2024 এই সব কিছুকে নাই করে দিয়ে তারা কি বাংলাদেশ তৈরি করতে চায়। এবং যেই দেশে এখন আপনার কি বলবো, স্বাধীনতা মানি না, বিজয় দিবস মানি না, মুক্তিযুদ্ধ মানি না, এই যুদ্ধ আমরা করি নাই, এটা পাকিস্তানের যুদ্ধ না, এটা ভারতের, এটা উমুক তুমুক। সোজা কথা, আমাদের ইতিহাসে যা কিছু অর্জন এই সব কিছুকে মানে নিগেট করে দেওয়ার যে প্রবণতা, তার মানেটা কি? তাহলে আমরা কি আবার তাহলে 47-এর পেছনে ফেরত যেতে চাই? এবং অনেকে কিন্তু এটা বলে যে 71 আমাদের স্বাধীনতা হয় নাই, আমাদের স্বাধীনতা হয়েছে 47-এ, এখনো স্বাধীনতা আটকে আছে। 47-এর পরে একদম ডাইরেক্ট চলে আসে তারা 24-এ। এবং আমি বলছি না যে পাকিস্তানের পক্ষে কিছু বললে একেবারে সর্বনাশ হয়ে গেল, কিন্তু কিছু কিছু লক্ষণ আছে। আমি মোহাম্মদ আলী জিন্নাহ জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করি, আমি এখন পাকিস্তানের গান শুনতে, কাওয়ালি শুনতে, পাকিস্তানের শিল্পী এনে কনসার্ট করতে পছন্দ করি। এগুলো কিন্তু একটা মানে লক্ষণ, এক ধরনের সিগন্যাল। তার মানে হচ্ছে যে বাংলাদেশকে আবার সেই পাকিস্তানে ফেরত নেওয়া, 47-এর আগে ফেরত নেওয়া, ইউনাইটেড পাকিস্তান বানানো, এরকম আশঙ্কার কিছু লক্ষণ কিন্তু আমরা দেখতে পাই। জি, আশরাফ ভাই অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের 7 দিনে। কথা হবে আগামী বৃহস্পতিবার অন্য কোনো বিষয় নিয়ে, বিশেষ করে ওই সপ্তাহের আলোচিত খবরগুলো নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।